দুইটা বিষয় একটু আলাদা করে বলি, কারণ এখানে একটা কনফিউশন সৃষ্টি হয়ে যায়। কারণ একটার নাম হচ্ছে জুলাই ঘোষণাপত্র, যেটা আগামী 5 তারিখ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা অথবা মানিক মিয়া এভিনিউ থেকে ঘোষণা করবেন বলে পত্রিকায় দেখলাম, শোনা যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা করবেন। সেটা একটু পরে বলি। জাতীয় ঐক্য কমিশনের যে জাতীয় জুলাই জাতীয় সনদের খসড়া আমাদের কাছে দেয়া হয়েছে, সেটা আগামীকালকে যদি আমাদের কাছে প্রেরণ করা, আমরা কালকেই সই করব। যে কোনো মুহূর্তে আমরা সই করতে রাজি, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। যেগুলো জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, যে সমস্ত বিষয়ে কিছু কিছু বিষয় নোট অফ ডিসেন্ট সহ, সেই কাগজ আমাদেরকে যখনই দিবে আমরা তখনই সই করব। সেই অঙ্গীকারনামাটা আমরা দিয়েছি, আমরা প্রেরণ করেছি। এটা নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। দ্বিতীয় হলো বাস্তবায়ন প্রক্রিয়া। সেই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যদি ওনারা আরও আলাপ আলোচনা করতে চান, কারো কারো প্রস্তাবের প্রেক্ষিতে, কোনো কোনো রাজনৈতিক দলের প্রেক্ষিতে, সেই আলোচনা তো আমরা অংশগ্রহণ করতে পারি। তবে সেটা কোনো বৈধ প্রক্রিয়ায় ছাড়া সংবিধান সংশোধনের যদি কোনো উপায় থাকে, সেটা তারা বলুক। আমরা চাই সমস্ত কিছু আইনানুগ হোক, সাংবিধানিক প্রক্রিয়ায় হোক, নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্য দিয়েই হোক। অতীতের যে সমস্ত বিষয়ে আমাদের সামনে নজির হিসেবে উপস্থাপন করেছে, সেটা কতটা বর্তমান প্রেক্ষাপটে জাস্টিফাইড হবে, সেটা আমাদের সামনে উপস্থাপন করা হোক। আমরা সমস্ত আলোচনায় অংশগ্রহণ করতে প্রস্তুত আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে ঘোষণা করছে এবং পরিষ্কার করছে যে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য এবং সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য যে কোনো প্রক্রিয়ার সাথে জাতীয়তাবাদী দল ঐক্যমত পোষণ করবে এবং সকল ধরনের আলোচনায় অংশগ্রহণ করবে। রইল জুলাই ঘোষণাপত্র, যেটা আগামী 5 তারিখ মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন বলে শুনেছি আর কি পত্রিকান্তরে। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে গত বছরের 31শে ডিসেম্বর তারিখে খুব সম্ভবত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা নিজেরা একটা জুলাই ঘোষণাপত্র উচ্চারণ করতে চেয়েছিলেন শহীদ মিনার থেকে। তার প্রেক্ষিতে মাননীয় প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছিলেন যে এটা সবাই ঐক্যমতের ভিত্তিতে যদি না করা হয়, এটা খণ্ডিত হবে। আমরা তখন বলেছিলাম যে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের 5-6 মাস পরে এই জাতীয় একটি ঘোষণাপত্রের প্রয়োজন হলো কেন, এবং সেই ঘোষণাপত্রের সাংবিধানিক গুরুত্ব বা আইনি গুরুত্ব কতটুকু সেটা নির্ধারণ করা। অতি অবশ্যই এই ঘোষণাপত্র রাজনৈতিক দলিল হিসেবে, ঐতিহাসিক দলিল হিসেবে একটি গুরুত্বপূর্ণ দলিল, সেটা জাতীয় আর্কাইভে স্থান পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার ঐতিহাসিক মূল্য আছে, রাজনৈতিক মূল্য আছে। কিন্তু সরকার মাননীয় প্রধান উপদেষ্টা উদ্যোগ নিয়ে সবার সাথে আলোচনাক্রমে সেই ঘোষণাপত্র রেডি করার জন্য আমাদের কাছেও একটা প্রস্তাব দিয়েছিলেন জানুয়ারির শেষ দিকে এই বছরের। আমরা ফেব্রুয়ারির 12 তারিখে তার উপরে আমাদের মতামত, বক্তব্য সহ আমাদের ড্রাফটটা, খসড়াটা তাদের কাছে প্রেরণ করেছি। আমি নিজেই গিয়েছিলাম। এরপরে জুলাইয়ের 7 তারিখ পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে আর কোনো আলাপ আলোচনা তারা করেননি, এর উপরে ফিডব্যাকও দেননি। জুলাই 7 তারিখে সরকারের একজন উপদেষ্টা আমাদের মহাসচিবের সাথে যোগাযোগ করে আরেকটি ড্রাফট দেয়। সেই ড্রাফটে আমরা দেখলাম যে আমাদের পূর্বে প্রেরিত ড্রাফটের অধিকাংশই ধারণ করা হয়েছে, কিন্তু কিছু কিছু বিষয়ে একটু গরমিল ছিল এবং প্রশ্ন উত্থাপিত হওয়ার মতো বিষয় ছিল। সেখানে তারা 1971-এর 26শে মার্চকে সঠিকভাবে উল্লেখ করতে চাননি বা দেয়নি, সেটা আমাদের আপত্তি ছিল। আমরা সেটা আবার অন্তর্ভুক্ত করে 9 তারিখ জুলাই মাসের, মানে 2 দিন পরে আমরা আবার প্রেরণ করেছি সরকারের কাছে। এর আবার 17-18 দিন পরে জুলাই 27 তারিখে তার উপরে আবার ওনারা চর্চা করে আবার একটি ড্রাফট উপস্থাপন করবে। সেখানেও আমরা দেখলাম তারা 1971 সালের 26শে মার্চের কথা উল্লেখ করতে চাননি প্রথম প্যারাগ্রাফে। তা আমরা আরও 2-1টা বিষয় যেগুলো আমাদের আপত্তি ছিল আমরা বলেছি যে এই জাতির শুরুই হলো 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে। তাকে যথাযথ মর্যাদার সাথে উপস্থাপন করতে হবে।
তারপরে জাতীয় জীবনে সংঘটিত অন্যান্য ঘটনাবলী, বাকশালের মাধ্যমে গণতন্ত্র বিলুপ্তি, তারপরে 7ই নভেম্বরের ঐতিহাসিক সিপাহী জনতার অভ্যুত্থান এবং তার পরবর্তীতে 1979 সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে বাকশালের বিলুপ্তি করা হলো এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করা হলো। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক অনন্য অবদান এই রাষ্ট্রের প্রতি। তারপরে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো। এরপরে পদে পদে গণতন্ত্রে হোঁচট খায় এবং 1951 সালে দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে আবার আমরা সংসদীয় পদ্ধতির সরকারে আসলাম। তারপরে আবার 1996 সালে ত্রয়োদশ সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এরপরের ইতিহাস আওয়ামী লীগের একদলীয়করণের এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার যে ইতিহাস, সেটা বিবৃত করা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন রকমের সাংবিধানিক সংশোধনী কাটছাটের মধ্য দিয়ে যে বাংলাদেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছে সেটার বর্ণনা এবং ফলশ্রুতিতে তারা আওয়ামী বাকশালী কায়দায় যে গুম, খুন, অপশাসন এবং দুর্নীতির বিভিন্ন রকমের অনাচারের মধ্য দিয়ে যে রাষ্ট্রকে তারা পরিচালিত করতে চেয়েছে এবং একটি বিদেশি প্রভুর ইশারা ইঙ্গিতে এই রাষ্ট্র পরিচালিত হয়েছে, সেই কথাগুলো বিবৃত আছে। ফলশ্রুতিতে জুলাই ছাত্রগণ অভ্যুত্থান সংগঠিত হলো, সেগুলো ওখানে ধারণ করা হয়েছে। তারপরে 5 তারিখে স্বৈরাচারের পতন হলো, স্বৈরাচার পালিয়ে এগুলো সেটা বর্ণনা করা হয়েছে। এরপরে 8 তারিখে জাতীয় ঐক্যের ভিত্তিতে সাংবিধানিক পদ্ধতিতে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে প্রফেসর ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন, সেটা বিধৃত আছে। তারপরে জাতির অভিপ্রায় কি, জাতির অভিপ্রায়, বাংলাদেশের জনগণ কি কি অভিপ্রায় প্রকাশ করছে যে একটি স্বাধীন, সার্বভৌম, সাম্যভিত্তিক, মর্যাদা ভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক, সামাজিক সুবিচার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সমস্ত সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো বিবৃত হয়েছে এবং সেই অভিপ্রায় পূরণের জন্য যে সমস্ত বিষয় এখানে জাতীয় জীবনে সংস্কার করার দরকার সাংবিধানিক আইনিভাবে, সেগুলো বর্ণনা করা হয়েছে এবং সেই অভিপ্রায় ব্যক্ত করার মধ্য দিয়ে সেই ঘোষণাপত্রের শেষ ঘোষণাপত্রের সমাপ্তি করা হলো এবং সেই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয়ভাবে, সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য এখানে অভিপ্রায় ব্যক্ত করছে বলে একটা প্যারাগ্রাফ আছে। এখানে এসে আপনারা অনেকেই জানেন, আমি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় অলরেডি আমাদের দলের অবস্থান পরিষ্কার করেছি। আমরা লিখিতভাবে দিয়েছি যে হ্যাঁ, এই জুলাই ছাত্রগণ অভ্যুত্থান 2024-এর রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। সেটা কোথায় প্রদান করা হবে সেটা পরিষ্কার করেছি। এই সমস্ত যেহেতু অনির্বাচিত সরকার, গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার, যেহেতু সাংবিধানিক সমস্ত নিয়ম কানুন মেনে যদিও এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারপরেও তাকে সাংবিধানিকভাবে বৈধতা দেওয়ার জন্য পুনরায় আমাদের ঐতিহ্য মাফিক চতুর্থ তফসিল, সংবিধানের চতুর্থ তফসিলে সেটার বর্ণনা থাকবে এবং সেই জায়গায় যে জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের পথ ধরে এই যে প্রতিষ্ঠা হলো সরকার, তার সকল কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার একটা বর্ণনা থাকতে হয়। এটাই আমাদের ট্রেডিশন। সেই অনুসারে আমরা সেখানে স্বীকৃতি দেব, সেটা বলেছি এবং আমরা বলেছি রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এই ঘোষণাপত্রের, অর্থাৎ চতুর্থ তফসিলে সেটা বর্ণিত থাকবে, এইভাবে বলা হয়েছে। তা এখন সেই ঘোষণাপত্রটা ঠিক একইভাবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন কিনা, উচ্চারণ করবেন কিনা, সেটা এখনো দেখার বিষয়। আগামীকালে তো সময়, মানে তখন যেটা আসলে চূড়ান্ত ঘোষণা সরকার করেছে বলে আমাদেরকে জানিয়েছেন, আমরা নিশ্চয়ই জানিয়েছি। আমি এর মধ্যে কি কি আছে সেটা বর্ণনা করলাম, কিন্তু এর বাইরে যদি কিছু থাকে তাহলে তো আমরা জানতে পারবো না, সেটা ঘোষণা দেওয়ার পরেই তো জানতে পারবো। ঘোষণার পরে আপনারা মানে এক ধরনের ডিসিশনে যাবেন, এটা অ্যাকসেপ্ট করবেন বা সেটা আমাদের মতামত আমরা লিখিতভাবে প্রদান করেছি, যেটা আমাদের কাছে চেয়েছে, তাই না?
তো সুতরাং আমরা যদি ঘোষণা পরবর্তীতে দেখি তার ব্যত্যয় হয়েছে বা অসামঞ্জস্যপূর্ণ কিছু হয়েছে সেটা তখন দেখা যাবে, এখনই বলার কিছু নেই। ধন্যবাদ। গতকাল এনসিপি 24 দফার একটা প্রস্তাবনা দিয়েছে, সেখানে সংবিধান সংস্কার ছাড়া বাকি যে প্রস্তাবনাগুলো দেখলাম যেটা বিএনপির 31 দফার মধ্যে আছে, এই যে নতুন বাংলাদেশের ইশতেহার, এটিকে আসলে কিভাবে দেখেন? আমি একটু যুক্ত করতে যে ভাইয়ের সাথে সেকেন্ড রিপাবলিক দাবি করেছেন এবং নতুন সংবিধান, সেই বিষয়টা তাকে বিএনপি এগুলো অনেকবার চর্চিত হয়েছে, এই সমস্ত বিষয়ে আমি অনেকবার কথা বলেছি। আমরা একটা রিপাবলিকের মধ্যে আছি। এই রিপাবলিকের গঠন প্রক্রিয়া 1971 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে সেটা গঠিত হয়েছে এবং সেই রিপাবলিকের ধারণার মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, হোঁচট খেয়েছে। সেটা আমরা আবার সংস্কার মধ্য দিয়ে এই পর্যন্ত এসেছি। সুতরাং আর একটা রিপাবলিক বলতে তারা কি বোঝান সেটা আমি ঠিক বুঝি না। কারণ এই রিপাবলিক যদি আর একটা নতুন রিপাবলিক হিসেবে ঘোষণা হয়, আমাদের মধ্যে কি এখানে কোনো ম্যাটেরিয়াল চেঞ্জ আসবে? আমরা তো অলরেডি একটা রিপাবলিকের মধ্যে আছি। আমাদের একটা স্টেট আছে, আমাদের একটা রাষ্ট্র আছে, আমাদের একটা সংবিধান আছে। আমাদের এই সংবিধানটা বিভিন্নভাবে রোগাক্রান্ত হয়েছে। আমাদের এই সংবিধানকে অগণতান্ত্রিকভাবে বিভিন্ন সময় সংশোধন করা হয়েছে। সেই জন্যই তো আমরা এই সংস্কার প্রস্তাবগুলো ঐকমত্য কমিশনের সাথে বসে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী এই সংস্কারগুলো করে যাচ্ছে, যেগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের একটি গণতান্ত্রিক সাংবিধানিক কাঠামো আমরা পাবো, রাষ্ট্র কাঠামো পাবো।